জাস্ট কল্পনা করুন যে আপনার হুঁশ আসলো এবং হুঁশ আসার পরেই আপনি নিজেকে একটা অদ্ভুত স্থানে পেলেন যেখানে আপনার মতনই বহু মানুষ উপস্থিত রয়েছে এবং তারাও জানে না যে তারা সেখানে কিভাবে আসলো। আপনি কোনোভাবে বুঝতে পারলেন যে সেখানে একটা মৃত্যুর খেলা হচ্ছে, প্রতি 2 মিনিটে কেউ না কেউ মারা যাবে। তবে কিভাবে সেটা নির্ধারণ হবে? একটা ভোটিং এর মাধ্যমে। যে সব থেকে বেশি ভোট পাবে সেই মরবে। তবে বাঁচার ইচ্ছে তো সবারই রয়েছে, মরতে কেই বা চায়। সো সেখানে আপনি কি চিন্তা করেই বা ভোট করবেন? কারণ আপনার ভোটের কারণেই তো সেই দ্বিতীয় ব্যক্তিটা মারা যাবে। আর এখানেই মানবতার এক উলঙ্গ রূপ আমরা দেখতে পাই। কথা হচ্ছে সার্কেল সিনেমাটিকে নিয়ে 2015 সালে সিনেমাটা মুক্তি পেয়েছে এবং এটা একটা আন্ডাররেটেড সিনেমা। সো প্রথমে একটা মেয়ের হুঁশ আসে এবং সে নিজেকে একটা অদ্ভুত স্থানে পায় যেখানে তার মতনই বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তবে তারা ঘুমাচ্ছে বা তাদের হয়তো এখনো হুঁশ আসেনি। যদিও কিছুক্ষণ পরে আরেকটা ছেলেরও হুঁশ চলে আসে। এখানে তাদের নাম কি বা প্রত্যেকের কি কি নাম সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এখানে আসলেন কি করে এবং আপনি এখান থেকে বেরোবেন কি করে। প্রতিটা মানুষ একটা অদ্ভুত সার্কেল ফরমেশনে দাঁড়িয়ে রয়েছে গোল করে। ইভেন তাদের নির্দিষ্ট দাঁড়ানোরও একটা জায়গা রয়েছে। তারা যদি সেই সার্কেল থেকে বেরোনোর চেষ্টা করে অথবা নিজেদের স্থান পরিবর্তন করার চেষ্টা করে, তৎক্ষণাৎ তাদেরকে ইলেকট্রিকিউট করে মেরে ফেলা হচ্ছে। সেই সার্কেলের মিডিলে একটা যন্ত্র রয়েছে যেটা সম্ভবত সবাইকে দেখছে বা সবার উপরে নজর রাখছে। যে চিটিং করার চেষ্টা করবে সেই মারা যাবে। তো চিটিং তো পরের কথা, আগে তো জানতে হবে যে এই খেলার নিয়মটা কি, আর সেটাই এই মানুষগুলোকে ফিগার আউট করতে হবে। প্রথমে একটি মেয়ের হুঁশ আসে এবং সে এইসব দেখে প্যানিক হয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে যেমনটা বললাম, তাদের সেই নির্দিষ্ট স্থানে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। পা উঠালে মৃত্যু, আর যার কারণেই প্রথমে সেই মেয়েটা মারা যায়। সেই সার্কেলের মাঝখানে একটা যন্ত্র রয়েছে যেটা একটা বিম রিলিজ করছে, যেটা মানুষগুলোকে মেরে ফেলছে। সো প্রথমে যে মেয়েটার হুঁশ এসেছিল সে তার পাশে থাকা আর একটা সৈন্যকে স্পর্শ করার চেষ্টা করে এবং সে তখন বুঝতে পারে যে এটাও সে করতে পারবে না। আপনি আপনার জায়গা থেকে নড়তে পারবেন না, কাউকে স্পর্শও করতে পারবেন না। পরে আর একটা কালো বর্ণের ছেলে যার হুঁশ আসে এবং সে তার পাশে আর একটা মৃতদেহ দেখে পালানোর চেষ্টা করে এবং সে সেইভাবেই মারা যায়। আর এখানেই বাকি লোকেরা ফিগার আউট করে নেয়, তারা বুঝে যায় যে তারা তাদের স্থান থেকে নড়তে পারবে না এবং কেউ কাউকে স্পর্শ করতে পারবে না, এবং যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বডিগুলো সেখান থেকে ছট করে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে কারা করছে এটা, এবং সবচেয়ে বড় প্রশ্ন, তারা এখন কোথায়? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ঘন্টা বাজানোর মতন আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাই বা কিসের? একটার পর একটা মানুষ র্যান্ডামলি মরছে। তাদের মধ্যে আরো প্যানিক তৈরি হচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে তাদের পাশের মানুষটাই মরে যাচ্ছে এবং হয়তো পরের নাম্বার তাদের। মৃত্যু হয়তো এটাকেই বলে। তারা পালাতেও পারছে না, তো তারা সার্ভাইভ করবে কি করে? আগে তাদেরকে বুঝতে হবে যে এখানে কি হচ্ছে, এবং ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এখানে একটা ভোটিং সিস্টেম কাজ করছে। প্রতিটা মানুষকে চুজ করতে হবে যে কে মারা যাবে। সেই 50টা মানুষ, যদিও 50 না, এতক্ষণ অনেকেই মারা গেছে, সংখ্যা অনেক কমে এসেছে। তো তারা একত্রিত হয়ে ভোট করবে। যে সব থেকে বেশি ভোট পাবে সেই মারা যাবে, মানে বেসিক কথা সে কিক আউট হবে। ভোটিং সিস্টেমটা খুবই পিকুলিয়ার। আপনাকে একটা হ্যান্ড গেস্টারের মাধ্যমে ভোট করতে হবে। আর অবশ্যই সেখানে উপস্থিত প্রতিটা মানুষ সেই নিয়মটা তো ঠিক মতন বুঝতে পারছে না, সেই কারণে ভুলভাল ভোটিং এর কারণে বহু মানুষ মারা যাচ্ছে। একই সাথে আপনি যদি কাউকে ভোট না করেন তাহলে প্রতি 2 মিনিটে একজন মানুষ র্যান্ডামলি মারা যাবে। সো এখানে আপনার হাতে দুটো রাস্তা রয়েছে। আপনি নিজে নির্ধারণ করবেন যে কে মরবে, নয়তো নিজের মৃত্যুটা আপনি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন। তবে মানুষেরা তো অত বোকাও না, মানুষদের মাথায় সার্ভাইভ করার নানান উপায় আসছে। যে মানুষগুলো মারা যাচ্ছে তাকে যদি দ্বিতীয়বার ভোট করা হয় তাহলে কি হবে? সে তো অলরেডি মরে গেছে, আর কতবারই বা মরবে? তবে তাতেও তো কোনো লাভের লাভ হচ্ছে না, সেই ভোটটা কাউন্ট হচ্ছে না এবং আবারও র্যান্ডামলি একটা মানুষ মারা যাচ্ছে। তারপরে প্রত্যেকে ডিসাইড করে যে ঠিক আছে, এবার আমরা কাউকে ভোট করবো না, এই খেলায় অংশ নেবই না, দেখি এবার কি হয়। কেউ কারোর হাত নাড়াবে না, কোনো হ্যান্ড গেস্টার করবে না যাতে ভুলভাল ভোট চলে যায়, জাস্ট সিম্পলি দাঁড়িয়ে থাকবে। কি হবে এবার? সেখানে একটা কাউন্টডাউন হচ্ছে। একটু আগে আমি বললাম না যে ব্যাকগ্রাউন্ডে একটা ঘন্টার মতন আওয়াজ হচ্ছিল, সেটা একটা কাউন্টডাউন। একজন মানুষ সেটা ফিগার আউট করে নিয়েছে যে সেটা 10 থেকে 1 অব্দি কাউন্টডাউন হচ্ছে, এবং সেটা শেষ হওয়ার পর তারা লক্ষ্য করে যে তাদের সামনে যে অ্যারোগুলো ছিল সেটা আচমকা জ্বলে ওঠে। বাই দ্য ওয়ে, এই অ্যারো নিয়মটা আপনাকে বুঝিয়ে দিই। আপনি যাকে ভোট করবেন তার দিকে সেই অ্যারোটা থাকবে, কিন্তু আপনি কাকে ভোট করেছেন এটা অন্য কোনো মানুষ দেখতে পারবেন না। আপনার ভোটটা আপনিই দেখবেন, তাই অবভিয়াসলি আপনাকে যদি কেউ ভোট করে আপনি সেটা দেখতেও পাবেন না। তবে মজার ব্যাপার হচ্ছে সেই অ্যারোটা তো একজনের উপরে থাকার কথা, এবার সবার উপরে কেন? কারণ তারা কেউই এবার ভোট করেনি, তারা কেউ এবার খেলায় অংশ নেয়নি। সেই কারণে আবারও আর একটা মানুষকে র্যান্ডামলি চুজ করা হয় এবং তাকে হত্যা করা হয়। মোটমাট কথা, আপনাকে খেলায় অংশ নিতেই হবে, আপনাকে ভোট করতেই হবে। তবে ভোট কাকে করা হবে?
হ্যাঁ, যদি এখন মানুষের কাছে এই সুযোগটা থাকতো যে মানুষ কাউকে বিচার করে তাকে ভোট দিচ্ছে, তাহলে জিনিসটা অন্য হতো। এই ধরুন আপনি বুঝলেন যে আপনার সামনের মানুষটা এক টাইপের ক্রাইম করেছে বা সে দোষী, সে হয়তো কোনো খারাপ মানুষ, এবং আপনি তাকে ভোট করলেন, সেটা হলেও তো হতো। তবে এখানে তো সেটারও ব্যাপার নেই, কারণ এখানে মানুষদের র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের, বিভিন্ন বর্ণের মানুষ, যারা একে অপরকে চেনে না। সো একটা মানুষ আর একজনকে কিভাবে জাজ করবে? সো সেখানে একটা ইয়ং বয়সী ছেলে তাদেরকে একটা উপায় দেয়, এবং ট্রাস্ট মি, এবারই খেলাটা আরো নোংরা হওয়া শুরু করে। যেমনটা একটু আগেই বলেছিলাম যে যখন প্রশ্ন আসে সার্ভাইভালের, তখনই মানুষের চরিত্রের একটা উলঙ্গ রূপ আমরা দেখতে পাই। সেই ইয়ং ছেলেটা একটা উপদেশ দেয় যে আমরা প্যানিক না করে বরং সময় নিয়ে চিন্তা করতে পারি যে এই জিনিসটাকে কিভাবে বন্ধ করা যায় বা এখান থেকে কিভাবে বেরোনো যায়। এখন চিন্তা করতে গেলে তো সময় প্রয়োজন, প্রতি 2 মিনিটে একজন একজন করে তো মরছে, তাদের কাছে কি সময় আছে? ডেফিনেটলি না। তাহলে তারা যদি সেখানে উপস্থিত যে বয়স্ক বৃদ্ধ মানুষগুলো রয়েছে তাদেরকে ভোট করে, তাহলে কিছু সময় হয়তো তারা পেয়ে যাবে। জিনিসটা শুনতে অনেকটা অমানবিক। সেখানে উপস্থিত বহু মানুষ ডিসাইড করে যে এটা কেমন কথা হলো। সেই ইয়ং ছেলেটা জানায় যে রিয়েল লাইফে এই বৃদ্ধ মানুষগুলোই তো আগেই মারা যেত। তার চোখে বহু মানুষ সেখানে উপস্থিত যারা 70 কি 80 বছর ক্রস করে ফেলেছে। মোটামুটি তার চোখে প্রায় 5 জন রয়েছে। হিসাব মতন 2 মিনিট করে কাটলে 5 জনের জন্য তারা 10 মিনিট হাতে পাবে। তো সে মনে করছে যে এই 10 মিনিটে তারা চিন্তা করে একটা উপায় খুঁজেই নেবে এখান থেকে বেরোনোর। অ্যাটলিস্ট তাদের হাতে সময় তো কিছু থাকবে। তবে যেমনটা বললাম যে বাঁচার ইচ্ছে তো সবার রয়েছে, তারও প্রত্যেকটা মানুষের মতন সমান অধিকার রয়েছে বাঁচার। তবে কিছু তো করার নেই, প্রত্যেকে ভোট দিয়ে তাকে হত্যা করে। যাই হোক, সেই ইয়ং বয়সী ছেলেটা নিজের পয়েন্টটা প্রুভ করেছে, প্রত্যেকে তার কথাটাই শোনে। এখন তাদেরকে ভাবতে হবে যে সার্ভাইভ তারা কিভাবে করবে এবং এখান থেকে বেরোবে কি করে, এবং তার থেকে বড় প্রশ্ন তারা এখানে আসলো কি করে। তাদের কি কোনো কথা মনে আছে যে কি হয়েছিল তাদের সাথে? তেমন তো মনে নেই, অল্প অল্প জিনিস মনে আছে, যে সবকিছু তাদের সামনে অন্ধকার হয়ে গেছিল, এলিয়েনরা এদেরকে কিডন্যাপ করেছে। সেখানে একজন সৈনিক উপস্থিত ছিল, সবাই তার উপর আঙ্গুল তুলছে, তারা ভাবছে যে এই সৈনিকরা হয়তো সবকিছুই জানে। তবে সে জানে যে না, তারও অবস্থা তো এখানে উপস্থিত বাকি মানুষগুলোর মতন, সেও কনফিউজড। সেখানে উপস্থিত কিছু কিছু মানুষের মনে আছে যে তারা দৌড়াচ্ছিল কিছু একটা দেখে, এবং সাডেনলি তাদের চারপাশে সবকিছু অন্ধকার হয়ে যায়। এরকমই তাদের আলোচনা করতে করতে 2 মিনিট কেটে যায় এবং কাউন্টডাউন শুরু হয়। এখন তাদেরকে ভোট করতে হবে যে পরের কোন মানুষটা মরবে। প্রত্যেকে জানে যে তাদেরকে কি করতে হবে, অবশ্যই আর একটা বৃদ্ধ মানুষকে তাদের এই লাইন থেকে সরাতে হবে। সেই কারণে এবার আর কেউ তর্ক করে না কাকে ভোট করতে হবে। তো তাদের আলোচনা চলছে, সম্ভবত তাদেরকে এলিয়েনরাই কিডন্যাপ করেছে, কোনো হয়তো এক্সপেরিমেন্ট করছে মানুষদের উপরে। একটা ইয়ং ছেলে সেখানে উপস্থিত ছিল, তার মনে আছে যে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং চারিদিকে তার বডি পড়ে রয়েছে, যেগুলো মৃতদেহ না, অবভিয়াসলি মানুষেরা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর এরকমই আলোচনা হতে হতে আর একটা বৃদ্ধ মানুষকেও লাইন দিয়ে সরিয়ে দেওয়া হয়। সেখানে আর একটা বৃদ্ধ উপস্থিত ছিল, যাকেও সেখানে উপস্থিত অন্যান্য মানুষেরা টার্গেট করেই রেখেছিল। সেই মানুষটা আচমকা বলে ওঠে যে তারও মনে এসেছে যে কি হয়েছিল। একটা লাল রঙের ঘর, সেখানে বেশ কিছু মানুষ ছিল এবং সেই ইয়ং ছেলেটাকে নাকি সে সেখানে দেখেছে। মোটপাট কথা, সে কিছু একটা বলার চেষ্টা করছে এবং তার মনে এসেছে। কারা তাদেরকে কিডন্যাপ করেছে এটা তার মনে নেই, তবে তারা কথা বলছিল সম্ভবত চাইনিজ ভাষায় বা জাপানিজ ভাষায়, সেগুলো তার মনে নেই। তার এই কথাগুলো অন্যান্য মানুষেরা একেবারে বিশ্বাস করছে না, কারণ প্রত্যেকে মনে করছে যে সে বৃদ্ধ মানুষটা বাঁচার জন্য হয়তো এরকম বলছে যাতে তার কথাগুলো কেউ শোনে এবং তাকে কেউ ভোট না করে। সে কি সত্যি না মিথ্যে বলছে এটা কেউ জানে না, হয়তো সত্যি বলছে, কারণ সেখানে উপস্থিত আর একটা ইয়ং ছেলেকে নাকি সে রুমের মধ্যে দেখেছে। সেই ছেলেটাকে যখন সে জিজ্ঞেস করে, তখন সেই ছেলেটা কিন্তু কোনো উত্তর দেয় না। হয়তো সে সত্যি বলছে, হয়তো বা মিথ্যে বলছে, কারণ বাঁচার অধিকার তো তারও রয়েছে, মনে ভয় তো তারও রয়েছে, সেও বাঁচতে চায়। তবে বেচারার সময় সেইটুকু নিয়েছিল। 2 মিনিট কেটে যায়, কাউন্টডাউন শুরু হয় এবং প্রত্যেকে তাকে ভোট দিয়ে হত্যা করে ফেলে। আর তারপরে সেই ইয়ং ছেলেটার নজর পড়ে সেখানে উপস্থিত আর একজন বৃদ্ধ না, আরেকজন মহিলার উপরে, যার বয়স হচ্ছে 52। যদিও কথা তো হয়েছিল 70 কি 80 বছরের যারা রয়েছে তাদেরকে হত্যা করা হবে, তবে তার বয়স 52। সেই বয়সটা কি খুব বেশি? অনেকে প্রমাণ করার চেষ্টা করছে যে হ্যাঁ, 50-এর উপরে তো বৃদ্ধই হচ্ছে। এখন এই কথাটা যখন উঠেছে, তখন এই প্রশ্নগুলো আসে যে এরকম ভাবে কি ধীরে ধীরে বয়সটা কমতে থাকবে? মানে এখন 50, তারপরে 40, তারপর 30, মানে এই হিসাব করে করে মানুষদের হত্যা করা হবে। যাই হোক, সেই মহিলাটার বয়স তো 52, তবে তার চুলের রংটা দেখে সেই ছেলেটা প্রশ্ন করে যে তার চুলের কি হয়েছে। মহিলাটা জানায় যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি চলতো তার উপরে, তবে রিসেন্টলি সে ক্যান্সারকে হারিয়েছে। ছেলেটা তখন পাল্টা বলতে থাকে যে তার ক্যান্সার হয়েছিল, তার মানে তো সে মরেই যেত শীঘ্রই। মিথ্যেও তো বলতে পারে, হয়তো সে ক্যান্সারকে হারায়নি। এখন সত্যি কথা বলতে ব্যাপারটা হয়তো আপনারা বুঝেছেন যে প্রত্যেকে তাদের পিছন বাঁচানোর চেষ্টা করছে।
তবে কিছু কিছু জায়গায় আপনাকে বুঝে শুনেও কথা বলতে হয়। আপনার কথার উপরে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। সেই মহিলাটি যখন বলে ওঠে যে সে ক্যান্সার পেশেন্ট, তখনই তার উপর বহু মানুষের সিম্প্যাথি তৈরি হয়ে যায় এবং একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে অকথ্য কথা বলাতে বহু মানুষ সেই ইয়ং ছেলেটার এগেনস্টে চলে যায়। ফলস্বরূপ প্রত্যেকেই তাকে ভোট করে। এতক্ষণ হয়তো বুঝে গেছে যে সেই ছোট স্থানে আমরা গোটা সমাজের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে যে মানুষদের আলোচনা, সমালোচনা, ঘৃণা, প্রত্যেকটা জিনিস যে ছড়াচ্ছে, সেগুলো কিভাবে ছড়াচ্ছে তার প্রতিটা রূপ আমরা এই ছোট জায়গাটাতেই দেখতে পাচ্ছি। যাই হোক, সেই কম বয়সী ছেলেটা, তার প্ল্যান তো ফেল হয়েছে। ভেবেছিল যে তার বয়সটা কম, সে হয়তো মানুষদের এরকম ভাবে ম্যানিপুলেট করে শেষ অব্দি সার্ভাইভ করবে। সেটা তো হলো না। তবে এখন এই মানুষগুলোকে ফিগার আউট করতে হবে যে তারা এখানে কেন রয়েছে, কারা তাদেরকে কিডন্যাপ করেছে। সেই মহিলাটা সে মনে করে যে হয়তো এই মানুষগুলোকে কোনো কারণে চুজ করা হয়েছে, বা নাও হতে পারে। হয়তো গোটা দেশ বা গোটা বিশ্বের মানুষদেরই এরকম ভাবে কিডন্যাপ করে তাদেরকে র্যান্ডমলি এরকম সার্কেলে ফেলে দেওয়া হয়েছে জীবন মৃত্যুর লড়াই লড়ার জন্য। তবে কেন? নিশ্চয়ই তার একটা কোনো কারণ রয়েছে যেটা তিনি মনে করেন, এবং সেই কারণটা জানতে হলে প্রত্যেকটা মানুষকে একে অপরের ব্যাপারে জানতে হবে, তাদের পরিচয়গুলো জানতে হবে। এবং সেখানে আরেকজন মহিলা সেই কথা শুনে নিজের পরিচয়টা দেওয়া শুরু করে। তার নাম হচ্ছে বেথ, ক্যালিফোর্নিয়ায় থাকে। তার কোনো বাচ্চা কাচ্চা নেই, তবে তার কিছু নেফিউজ রয়েছে। মোটামুটি তার জ্ঞাতি গোষ্ঠী সবার গল্প বলা সে শুরু করে, এবং তার এই গল্পটা হয়তো অনেকে শুনতে ইন্টারেস্টেড না। আর এরকম ভাবেই 2 মিনিট কেটে যায় এবং কাউন্টডাউন শুরু হয়, এবং বহু মানুষ ভোট করে সেই বেথ নামক মহিলাটাকেই হত্যা করে দেয়। এখন কারা কারা ভোট করেছে এটা তো আর কেউ জানে না। যাই হোক, বেথ মরে যাওয়ার পর অনেকে বলতে থাকে যে যাক, সে মারা গেছে, তার কোনো বাচ্চা কুচ্চা তো নেই। আর এটা শুনে হয়তো বুঝতেই পেরেছেন যে সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে, যে তার আগে পিছে কেউ নেই। যাই হোক, এবার কে কথা বলবে, কে নিজের ব্যাপারে বলবে? সবাইকে অনেকেই বলতে চাইছে না, কারণ আগের মেয়েটা তো মারা গেল। সেই ভয়তে অনেকে তো নিজের নামও বলতে চাইছে না। সেখানে ক্রেগ নামক একজন মানুষ উপস্থিত ছিল, যে একটু সাহস দেখায়, এবং তার পাশে নাকি তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। সে মনে করছে যে এটা কোনো কোইন্সিডেন্স না যে তার পাশে তার স্ত্রী রয়েছে, নিশ্চয়ই তাদের দুজনকে পাশাপাশি রাখা হয়েছে কোনো একটা কারণে। তো সেখানে কি এরকম কেউ আছে যাদের মধ্যে সম্পর্ক রয়েছে, তারা পাশাপাশি রয়েছে, এরকম কেউ আছে? সেখানে আরেকজন কালো বর্ণের মানুষ ছিল, যে তার অপোজিটে উপস্থিত আরেকজন মহিলাকে চেনে। সে নিজেকে একজন ডাক্তার বলে পরিচয় দিয়েছিল। তবে কি সম্পর্ক তাদের মধ্যে? কি সম্পর্ক সেটা জানা যায় না, কারণ সেই মানুষটা জানায় যে তারা কোওয়ার্কার, একসাথে কাজ করে। অন্যদিকে মহিলাটা জানে যে তারা নেইবার, প্রতিবেশী। সো অবভিয়াসলি তাদের দুজনের মধ্যে সম্পর্ক তো কিছু রয়েছে, তবে কেমন সম্পর্ক সেটা এখনো জানা যায়নি। যাই হোক, ক্রেগ নামক সেই মানুষটা তখন আচমকা একটা কথা বলে দেয় সবাইকে, যে কেউ যাতে তার স্ত্রীকে ভোট না করে। যদি কাউকে হত্যা করতেই হয় তো তাকে করুক, বাট তার স্ত্রীকে যাতে ছেড়ে দেওয়া হয়। এবং এটা একটা স্ট্রং কথা, এই কথাটার মধ্যে অনেক জোর রয়েছে। আপনি যখন কাউকে বলেন যে আমাকে হত্যা করুন কিন্তু তাকে ছেড়ে দিন, তার মানে আপনি একটা মানুষের জীবনের ভ্যালু বেশি দিচ্ছেন আপনার থেকে, এবং এই ধরনের সম্পর্কগুলো মানুষের রেসপেক্ট করে। যাই হোক, 2 মিনিট তো কেটে যায় এবং আরেকটা ভিন্ন মানুষকে ভোট করে হত্যা করা হয়। তারপর সবার নজর আসে সেখানে উপস্থিত একটা স্প্যানিশ মানুষের উপরে। প্রথমত সে ইংলিশ জানে না। এখন আমেরিকায় বহু ইলিগাল স্প্যানিশ মানুষ বসবাস করে, যেটা নিয়ে তাদের একটা ইন্টারনাল সমস্যা রয়েছে। সেখানে উপস্থিত সেই স্প্যানিশ মানুষটাকে নিয়ে স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষের নানান সমস্যা রয়েছে। অনেকে তো বলছে যে এই মানুষটা ইংলিশ বলতে পারে না, এই মানুষটা তাদের এই আলোচনায় কোনো অংশই নিতে পারছে না, তো তাকে এখানে থেকে লাভটা কি? আবার অনেকে বলছে যে সেই মানুষটা তো ইলিগালি তাদের দেশে বসবাস করছে, তাদের চাকরি নষ্ট করছে, তো তাকে এখানে থাকার অধিকারটা কি দিয়েছে? এবং এই বকবকনিতেই সময় কেটে যায়, যার ফলে কেউ সঠিক ভোট করতে পারে না, এবং আরেকজন মানুষকে র্যান্ডমলি চুজ করে হত্যা করা হয়। তারপরে সেখানে একজন পুলিশ অফিসার উপস্থিত ছিল, যে সেখানে উপস্থিত আরেকজন মানুষকে দেখে চিনতে পেরে যায়, যার নাম হচ্ছে রাউল, এবং সে নাকি একটা ক্রিমিনাল, জেল খেটেছে। অবভিয়াসলি সেই পুলিশটা তো সেই কারণেই তাকে চেনে। সেই রাউল নাকি তার গার্লফ্রেন্ডকে খুব পেটান পিটিয়েছিল, যার কারণেই তার জেল হয়েছিল। সে প্রথমে স্বীকার তো করছিল না, তবে পরে সে ব্যাপারটা স্বীকার করে। একই সাথে সে রাউলের ক্রাইম জগতে আসার অনেক কারণও সে শোনায়, যে সে রাউলের একটা ভাই ছিল যাকে পুলিশেরা বিনা কারণে হত্যা করেছিল। তার ভাইয়ের বয়স মাত্র 16 বছরের ছিল। যাই হোক, এটা তো সত্যি, এবং রাহুল নিজেও স্বীকার করে যে হ্যাঁ, সে তার গার্লফ্রেন্ডকে পিটিয়েছিল, এবং তার কারণটাও সে বলে। তবে যখনই সে তার নিজের দোষটা স্বীকার করে, তখনই তার উপরে যে মানুষদের সিম্প্যাথি ছিল সেটা নষ্ট হয়ে যায়, এবং সবাই তাকে ভোট করে হত্যা করিয়ে দেয়। সো এরকম ভাবেই আলোচনা করছে যে পরের মানুষকে কিভাবে চুজ করা হবে। অনেকে ওপিনিয়ন দিচ্ছে যে মানুষদের বিচার করা হবে তাদের মোরাল ভ্যালুজের উপরে, যে মানুষটা কিসে বিশ্বাস করে, তার আচার আচরণ, তার চরিত্র, এই জিনিসগুলোর উপরে জাজ করে।
অন্যদিকে সেখানে আরেকজন কালো বর্ণের ছেলে ছিল যে বর্ণবিদ্বেষটাকে সেখানে ঢাল বানিয়ে ব্যবহার করছে। এতক্ষণে সেখানে যতগুলো মানুষ মারা গেছে তার মধ্যে বেশিরভাগই কালো বর্ণের মানুষ ছিল, এবং অনেকে মনে করছে যে মানুষ তাদের ব্যক্তিগত সমস্যাগুলো সেখানে চুপচাপ ভোটিং এর মাধ্যমে কমপ্লিট করছে। এই যেমন আপনি একজন কালো বর্ণের মানুষকে পছন্দ করছেন না, মুখে তো আপনি বলতে পারছেন না এই জিনিসটা, চুপচাপ ভোট করে জিনিসটা প্রমাণ করছেন। তবে অনেকে তার কথার সাথে ডিসএগ্রি করে, অনেকে মনে করে যে এখানে বর্ণবিদ্বেষকে কেউ চিন্তাই করছে না, কার গায়ের রং কি এই নিয়ে ভাবাই হচ্ছে না। এবার আপনারা ভাবুন যে সেই ছেলেটা এই কথাটা কেন বললো। যেমনটা বললাম ভাই, জীবন মৃত্যুর খেলা হচ্ছে, মানুষ সার্ভাইভ করার জন্য সবকিছু করতে পারে। সেই ছেলেটা এখন এখানে একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। সে জানে যে এখানে যদি সে এখন বর্ণবিদ্বেষ নিয়ে একটা টপিক তুলে দেয় তাহলে বাকি মানুষগুলো নিজেদের সঠিক প্রমাণ করার জন্য কোনো কালো বর্ণের মানুষকে ভোট করবে না। মানে সে লিটারালি এই কথাটাই তো বলছে যে নেক্সটবার দেখবো যে তোমরা কাকে ভোট করো, এবং অবশ্যই তাকে ভুল প্রমাণ করার জন্য হয়তো কেউ তাকে ভোটই করবে না। তবে সেখানে যে পুলিশ অফিসারটা ছিল সে তার এই কায়দাটা বুঝে গেছে, একই সাথে সম্ভবত কালো বর্ণের মানুষদের সাথে তার কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে। সো সেই পুলিশটা তখন উত্তেজনার বশে নিজের মনের কথাগুলো বলে দেয়, এমন কিছু কথা বলে যেগুলোকে পাতি ভাষায় বর্ণবিদ্বেষ বলা হয়। স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারটা ভেবেছিল যে এইসব কথা বলে সে মানুষদের সাপোর্ট তো পেয়ে যাবে, উল্টে সে মানুষদের থেকে ঘৃণা অর্জন করে এবং পরবর্তীতে প্রত্যেকে তাকে ভোট করে হত্যা করিয়ে দেয়। যাই হোক, মৃত্যুর খেলা তো চলছে, এটাকে বন্ধ করতে তো হবে। কিভাবে? প্রত্যেকে চিন্তা করতে থাকে যে তারা যদি নিজেদেরকে ভোট দেয় তাহলে কি হবে। প্রত্যেকে তাই চেষ্টা করে, তবে সেখানকার সিস্টেম তাদেরকে সেটা করতে দিচ্ছে না। সেই কারণে তারা উপায় খোঁজে যে তারা তাদের পাশের মানুষকে ভোট দেবে, ডান দিকের মানুষটা। এখন যেহেতু তারা গোল ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা সার্কেল ফরমেশনে, সেই কারণে প্রত্যেকে যদি তাদের ডান দিকের মানুষকে ভোট দেয় তাহলে হিসাব মতন প্রত্যেকের কাছেই একটা করে ভোট আসছে। তবে তাতেও কোনো লাভের লাভ হচ্ছে না, কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে ভুল করেই ফেলছে। এরপরে এমনও একটা সময় আসে যে দুটো মানুষ একসাথে টাই হয়ে যায়, মানে দুটো মানুষের কাছে সমান ভোট এসেছে। একজন হচ্ছে এমিলিও এবং আরেকজন হচ্ছে এলিগ্রা। এলিগ্রা হচ্ছে প্রেগনেন্ট, তাই স্বাভাবিকভাবেই সিম্পেথিটা তার উপরেই আসবে, যার ফলে এমিলিও নামক সেই ছেলেটাকে হত্যা করা হয়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে দুটো মানুষ টাই হলো কি করে। আসলে সেই এমিলিও নাকি লুকিয়ে লুকিয়ে সেই অন্তঃসত্ত্বা মহিলাটাকে ভোট করার চেষ্টা করছিল, যেটা এরিক নামক সেই ছেলেটা দেখে নিয়েছে। সেই কারণে সে এমিলিওকে ভোট করেছিল। সেই কারণে এমিলিও, তার পাশের মানুষ এবং এরিক দুজনের ভোট পেয়েছে, এবং সেই অন্তঃসত্ত্বা মহিলাটাও তার পাশের মানুষ এবং এমিলিও দুজনের ভোট পেয়েছিল। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে আরেকজন ভোট করবেই বা কেন। সেখানে এরিক নামক আরেকটা ছেলে ছিল যে মাঝে সাঝেই কোনো না কোনো ওপিনিয়ন দিচ্ছে। সে জানায় যে সে এমিলিও যে মারা গেল, সে হয়তো বুঝে গিয়েছিল যে সেই অন্তঃসত্ত্বা মহিলাটা এবং সেই বাচ্চা মেয়েটা কোনো না কোনো ভাবে শেষ অবধি সার্ভাইভ করবে। সেই কারণে তাকে আগের থেকে সরানোর প্ল্যান করেছিল সে। সেখানে উপস্থিত বহু মানুষ এটাই মনে করে। দেখুন, একটা অন্তঃসত্ত্বা মহিলা এবং একটা বাচ্চা মেয়ে, সে অবভিয়াসলি সিম্প্যাথিটা আগে পাবে, তাদেরকে কেউ ভোট করবে না। এখন বাঁচার অধিকার তো সবাই রয়েছে। অনেকের মাথায় এই প্রশ্নটা আসছে যে সেই বাচ্চাটা এবং সেই অন্তঃসত্ত্বা তাদের দুজনকে সরিয়ে দিলে তাদের এই গেমটা অনেক ইজি হয়ে যাবে, শেষ অবধি যে সার্ভাইভ করবে সেই এখান থেকে বেরোতে পারবে। বহু মানুষ তো এখন সেই বাচ্চাটাকে জাজ করা পর্যন্ত শুরু করেছে, তাকে প্রশ্ন করা শুরু করেছে যে সে পড়াশোনায় কেমন, তার রেজাল্ট কেমন আসে। এমনও তো হতে পারে যে বাচ্চাটা খুব বদমাইশ এবং ভবিষ্যতে সে খুব খারাপ কাজই করলো। দেখুন, যখন প্রশ্ন আসে বেঁচে থাকার, সেখানে মানুষের মাথায় এরকম উদ্ভট চিন্তা আসবেই। এরকম ভাবে সময় কাটতে থাকে এবং এবারও টাই হয়েছে সেই বাচ্চা মেয়েটার সাথে আরেকজন মহিলার। অবভিয়াসলি প্রত্যেকে তো সেই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সেই বৃদ্ধা মহিলাটাকেই ভোট দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে সেখানে আরেকজন বিজনেসম্যান ছিল, সে সবাইকে থামতে বলে, ভোট না করতে বলে। সে দেখতে চাইছে যে দুটো মানুষ যদি টাই হয় একসাথে তাহলে কি হবে। তবে তার কথা কেউ শোনে না, সে বাচ্চাটাকে বাঁচিয়ে দেওয়া হয়। তারপর আবার সময় কাটে, কাউন্টডাউন শেষ হয় এবং এবার তিনজন একসাথে চুজ হয়েছে। আবারও সেই বাচ্চা এবং অন্তঃসত্ত্বা এবং তাদের পিছনে থাকা আর একটা ছেলে। স্বাভাবিকভাবেই সেই মেজরিটি ভোটে সে পিছনে থাকা সেই ছেলেটা মারা যায়। তবে এবার সংখ্যাত মানুষদের ধীরে ধীরে কমছে, খেলা আরো জমে উঠেছে। তারা এখন প্ল্যান করছে যে কিছু ভলেন্টিয়ার খুঁজবে যারা যেচে মরতে ইচ্ছুক। এখন কেই বা যেচে মরতে চায়? ওয়েল, সেখানে একটা ছেলে চলে আসে যার নাম হচ্ছে শন। ছেলেটাকে দেখে ডিপ্রেসড মনে হচ্ছিল, খুবই ইনোসেন্ট মনে হচ্ছিল। সেই 16 বছরের শন, সে জানায় যে সে কাউকে হত্যা করতে চাইছে না, সেই খেলাটা দেখে ক্লান্ত এবং সে ভলেন্টিয়ার, সে মরতে চায়। এই জিনিসটা দেখে অনেকে খুশি হয়, অনেকে রেগেও যায়। অনেকে জানতে পারে যে মাত্র একটা 16 বছরের ছেলে এই মানুষগুলোর জন্য নিজের জীবন দিচ্ছে, এটা কতটা অমানবিক। অন্যদিকে সেই বিজনেসম্যান এবং অন্যান্য কিছু মানুষ তারা আবার বলছে যে সেই ছেলেটা যখন নিজে ইচ্ছে মরতে চায়, সে যখন নিজেই ভলেন্টিয়ার হয়েছে, তাহলে অবশ্যই আমাদের সেটাকে রেসপেক্ট করা উচিত, না? তবে সেই ভিড়ের এক কোনায় থাকা কালো বর্ণের মানুষ যে এইসব দেখে ক্লান্ত, সে জানায় যে সে ছেলেটাকে মরার প্রয়োজন নেই, সে তার লাইন থেকে সরে যাচ্ছে।
সেই মানুষটা সিম্পলি একটা দ্বিতীয় কথা বলে না, চুপচাপ তার লাইন থেকে সরে যায় এবং বাকি মানুষগুলোর জন্য কিছু সময় জোগাড় করে দেয়। তবে 2 মিনিট কাটতে কি আর বেশি সময় লাগে? কথায় আছে যে 2 মিনিটে ম্যাগিও তৈরি হয়ে যায়। তো এবার কার পালা? আর কি ভয়ে পড়ে প্রত্যেকে সেই শন নামক ছেলেটাকে প্রশ্ন করা শুরু করে যে সে কি স্টিল মরতে ইচ্ছুক। ওয়েল, সে ডিসাইড করে নিয়েছে যে হ্যাঁ, সে বিজনেসম্যান সেই শনকে একটা হিরো বলে দাবি করে এবং সে যদি এখান থেকে জ্যান্ত বেরোয় তো সে তার পরবর্তী ছেলের নাম তার নামে রাখবে, এরকমই কিছু একটা দাবি করে। যাই হোক, সেই মাত্র 16 বছর বয়সী শন প্রত্যেককে বিদায় জানিয়ে সে খেলা থেকে বেরিয়ে যায়। তারপরে সেখানে উপস্থিত যে সৈন্যটা ছিল সে আচমকা বলে ওঠে যে তোমরা কি এখন আমাকে হত্যা করার প্ল্যান করছো? মানে সবার উদ্দেশ্যে সেই কথাটা বলছে। সে তার নিজের দুঃখের গল্পটা শোনায় যে সে কিভাবে আফগানিস্তানে লড়েছে, সে কিভাবে নিজের জীবন ঝুঁকি দিয়ে নিজের কাজগুলো করেছে, নিজের পরিবার থেকে দূরে থেকেছে, সে বাড়ি আসছিল তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। সো বেসিক তার স্যাড স্টোরিটা সবাইকে শোনায়। এখন স্যাড স্টোরি বলতে এটা তার সিম্প্যাথি গেইন করার একটা উপায়ও হতে পারে, সত্যি হতে পারে, আই ডোন্ট নো। প্রত্যেকের বলার অধিকার রয়েছে এবং প্রত্যেকে বলছে এখানে। তবে মরবে এবার কে? ওয়েল, সেখানে আরেকজন মিড এজের মহিলা ছিল। সে জানায় যে তার ছেলে 1 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছে, মানে সে বেসিক্যালি মারা গিয়েছে এবং সেও ভলেন্টিয়ার হচ্ছে নিজের জীবন দেওয়ার জন্য। পাশ থেকে আরেকজন মানুষ তাকে জানায় যে অবশ্যই স্বর্গে তার ছেলে তার জন্য অপেক্ষা করছে। তো সেই মহিলাটা নিজের জীবনটা দেয় এবং তারপরই সেখানে ধর্ম ঈশ্বর নিয়ে ডিবেট শুরু হয়। একজন সেখানে ক্রিটিসাইজ করে যে তার ছেলে নাকি তার জন্য অপেক্ষা করছে স্বর্গে, এইসব কথা বলার এখানে মানেটা কি? সেই স্থানে পড়ে অনেকে ঈশ্বরের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। সে জানায় যে প্রত্যেকটা মানুষ বিনা কারণে এখানে মারা যাচ্ছে, ঈশ্বর কোথায় এখানে? সেখানে অন্যান্য মানুষ এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এখন প্রশ্ন যেখানে আসে ধর্মের, সেখানে মানুষের সেন্টিমেন্ট তো অন্য জায়গায় গিয়ে কাজ। সেখানে রেনে নামক সেই ছেলেটা যেহেতু এই ধরনের কথা বলে যেটা অনেকের কাছে ধর্ম বিরোধী, সেই কারণে অনেকে তাকে ভোট করে দেয়। বাট সামহাউ সেই ভোটটা টাই হয়ে যায়। রেনের সাথে আর একটা মেয়েও চুজ হয়েছে। তবে কয়েকজন সেখানে ছিল যারা রেনের সাপোর্টে ছিল, যার কারণে রেনে এবার বেঁচে যায় এবং সেই মেয়েটা যে কিছুই বলেনি, সে জাস্ট বিনা কারণে মারা যায়। তবে রেনে জানে যে এবার সে বেঁচে গেছে, তবে পরের বার তো যারা তাকে ভোট করেছিল তারা তাকে আবারও ভোট করবে। এবার সে কিভাবে সার্ভাইভ করবে? ওয়েল, তাকে সার্ভাইভ করার একটাই উপায় হচ্ছে যে মানুষের মনটাকে ডাইভার্ট করতে হবে। তার পাশে ক্রিস্টিয়ানা নামক একটা মেয়ে ছিল এবং সে সেই মেয়েটাকে একটা পর্ন স্টার বলে দাবি করে। মেয়েটার উপরে নানান দোষ দিতে থাকে, মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন করা শুরু করে। তবে যে জোরে কথা বলে তার কথাটাই তো অনেকে সত্যি মনে করে না। রেনি সেখানে চেয়ে তাকে তো একদম দোষী বানিয়ে দিয়েছে এবং ভেবেছিল যে হয়তো এই যাত্রায় সে বেঁচে যাবে, কারণ সে বুঝেছিল না যে তার চারপাশে যে ধার্মিক মানুষগুলো রয়েছে তারা অবশ্যই এই মেয়েটাকে আগে বার করবে এখান থেকে। বাট তার প্ল্যানটা সাকসেস হয়নি। অবশ্যই রেনিকে ভোট দিয়ে কিক আউট করা হয়েছে। তারপরে সময় কাটতে থাকে, কেউ চুজ করে পারছে না যে কাকে ভোট দেওয়া হবে। অনেকে মনে করছে যে যাদের ফ্যামিলি নেই, মানে যাদের বাচ্চা বুচ্চা নেই, কিছুই নেই, তাদের ভলেন্টিয়ার করা উচিত, মানে নিজেই মরে যাওয়া উচিত। তখন আবার সেই বিজনেসম্যানটা আর একটা মহিলার উপরে আঙুল তোলা শুরু করে। সে সামহাও ফিগার আউট করে নিয়েছে, বুঝতে পেরেছে যে সেখানে যে মহিলাটা ছিল সে একটা লেসবিয়ান। এখন চারপাশে বহু ধার্মিক মানুষ রয়েছে, সেই কারণে সে মনে করেছে যে কারোর পার্সোনাল সেক্সুয়ালিটি নিয়ে সে 10টা মন্তব্য করে দিলে হয়তো সে কিছু ভালো সিম্প্যাথি পেয়ে যাবে এবং সেই মহিলাটাকে কিক আউট করা হবে। তবে সেটা আর হয় না। সে সেখানে যুক্তি দিয়ে তো কিছু কথা বলে না, বরং কিছু বিদ্বেষমূলক কথা বলতে থাকে, যেটাকে বেসিক্যালি আমরা পার্সোনাল অ্যাটাক বলি। আপনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছে, আর সেই কারণেই বহু মানুষ সেই ব্যবসায়ীটারই এগেনস্টে চলে যায় এবং তাকে ভোট দিয়ে কিক আউট করে দেয়। সো এরপরে তাদের মাথায় আর একটা প্রশ্ন আসে যে ধরুন লাস্টে মাত্র 2জন মানুষ বাঁচলো, মানে এরকম ভাবে 50 থেকে কমে লাস্টে 2জন মানুষ আসলো, তখন কি হবে? তখন যদি ভোট দেওয়ার প্রশ্ন আসে তখন তো একজন মানুষ একে অপরকে ভোট দেবে, তো সেখানে টাই হয়ে যাবে। তাহলে বিচার কিভাবে হবে সেখানে? এরিক নামক ছেলেটা তখন একটা উপায় দেয় তাদেরকে যে যে লাস্টে থাকবে তাকে ভলেন্টিয়ার হতে হবে, অর্থাৎ সে কাউকে ভোট দেবে না। এখন এই কাজটা তো কেউ করবে না। কেউ যদি মুখে বলে যে আমি লাস্টে গেলে কাউকে ভোট দেবো না, সে কথা কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এরকম ভাবে সময় কাটতে থাকে এবং সেখানে ব্রুস এবং সুজান তারা একসাথে টাই হয়। কে তাদেরকে ভোট করেছে, কেন ভোট করেছে সেটা এখনো জানা যায়নি। সেখানে বিভিন্ন কারণ হতে পারে। সুজান এবং ব্রুস তারা দুজনেই কালো বর্ণের, এটাও হতে পারে। একই সাথে ব্রুস এবং সুজান তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, যেটা গল্পের শুরুতেই আমি বলেছিলাম, যে ব্যাপারটা সে সবার সামনে প্রকাশ করেনি, এটাও কারণ হতে পারে। তো যাই হোক, ভোটে তাদের দুজনেরই নাম উঠেছে এবং তারা দুজনই অ্যাকচুয়ালি একে অপরকে ভালোবাসে। সুজান সম্ভবত বিবাহিত এবং সুজানের সাথে ব্রুসের একটা আলাদা সম্পর্ক রয়েছে এবং শেষ পর্যন্ত তারা ডিসাইড করে যে তারা দুজনই একসাথেই মরবে। সেই কারণে সম্ভবত তারা তাদের সার্কেল দিয়ে বেরিয়ে যায় এবং তারা দুজনই মারা যায়। সো মানুষের সংখ্যা তো প্রায় কমে এসেছে, কিন্তু সেখানে উপস্থিত যে মানুষগুলো রয়েছে
তাদের ঝগড়া এখনো কমেনি। প্রত্যেকে নিজেদের মতন করে আলাদা আলাদা উপায় খুঁজছে, নিজেদের মতন করে বুদ্ধি খাটাচ্ছে যে কিভাবে সার্ভাইভ করা যেতে পারে। এখন অনেকে মনে করছে যে যারা যারা সমাজে বেশি কন্ট্রিবিউট করে, যাদের সামাজিক ভ্যালু অনেক বেশি, তাদেরই বাঁচার অধিকার রয়েছে। এই যেমন হিসাব মতন আপনি কত বেশি ট্যাক্স দেন, কত বেশি গরিবদের দান করেন, এইসব ভ্যালুজের উপরে। সো এরকম ভাবে বেফালতু আলোচনা হচ্ছে, কে বাঁচবে কে মরবে, এই আলোচনা করতে করতে বহু মানুষ তো র্যান্ডমলি মারা যাচ্ছে। যেমনটা বললাম যে সময় মতন ভোট না করলে মানুষদের র্যান্ডমলি হত্যা করা হবে। তো এইভাবেই সময় কাটছে এবং মানুষের সংখ্যা কমছে। এরিক নামক সেই ছেলেটা তখন তাদেরকে আর একটা আইডিয়া দেয়। দেখুন, সেই বাচ্চা মেয়েটা এবং সেই অন্তঃসত্ত্বা মহিলা, তাদের উপর একটা আলাদা সিম্প্যাথি অনেকের রয়েছে। আবার অন্য কিছু মানুষ রয়েছে যারা আবার এখানে বাদ বিচার করছে না, কারণ বাঁচার অধিকার তো সবার রয়েছে। সে বাচ্চা এবং সে অন্তঃসত্ত্বা বলে তারা বেঁচে যাবে, এটা কি মেনে নেওয়া যেতে পারে? এই নিয়ে ডিবেট চলছে। আর এই ডিবেটের কারণেই সেখানে দুটো দল তৈরি হয়ে যায়। এক দল যারা সেই বাচ্চা এবং সেই অন্তঃসত্ত্বা মহিলাটাকে বার করার প্ল্যান করছে এবং তারা দুজনকে ভোট দিচ্ছে। অন্যদিকে আরেকটা দল যারা সেই দুজনকে বাঁচানোর জন্য ব্লক ভোটিং করছে। অর্থাৎ এই ধরুন আমার দলে 5 জন, আপনার দলে 6 জন। আমার 5 জন মিলে যদি আমি কাউকে ভোট করি, তার থেকে আপনারা 6 জন মিলে যাকে ভোট করবেন সেই তো জিতবে। এখন ধরুন আপনাদের থেকে একটা সংখ্যা কমে গেল, তখন আবার আপনারা 5 জন মিলে যাকে ভোট করবেন এবং আমরা 5 জন মিলে আপনাদের যাকে ভোট করব, সেই ক্ষেত্রে তো টাই হয়ে যাবে। সো এরকমই বেফালতু আলোচনা চলছে। দল তৈরি হয়ে গেছে সেখানে। বাচ্চাটার সাথে সেই স্প্যানিশ মানুষটা, তারা দুজনই একসাথে টাই হয়। তবে সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সেই স্প্যানিশ মানুষটা লাইন থেকে সরে যায়, নিজের জীবনটা দেয়। তবে এবার সেখানে যে ধনী মানুষটা ছিল তার সাথে আবার সেই বাচ্চা মেয়েটার টাই হয়ে যায়। মোটামুটি বাচ্চা মেয়েটা যে কতবার টাই হয়েছে সেটা তো ঈশ্বরই জানে। এবার সেই কালো বর্ণের ছেলেটা তো বলেই ওঠে যে তাদের দুজনকে আবারও ভোট করতে। দেখা যাক যে দুজনই মারা যায় নাকি একসাথে। তবে না, বাচ্চার সিম্প্যাথি আগে, সেই ধনী মানুষটাকে সরিয়ে দেওয়া হয়। সো যেমনটা বললাম, দুটো দল হয়েছে, এক দলের সংখ্যা কমছে আর এক দলের সংখ্যা বাড়ছে। কখনো কোনো মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে যাতে সে সময় মতন ভোট না করতে পারে, অন্যদিকে বাকি লোকেরা ভোট করে তাদের অপছন্দের মানুষটাকে হত্যা করে দিচ্ছে। ঠিক যেমন সেই কালো বর্ণের ছেলেটা, যাকে পুরো শেষ মুহূর্তে প্রায় 1 সেকেন্ড আগে আচমকা ভোট করে হত্যা করা হয়। এখন হয় কি, পিক মোমেন্টে মানুষের চিন্তা করার সময় থাকে না যে আপনি কাকে ভোট করবেন। আপনি যখন একজন লিডারকে বেছে নিয়েছেন এবং সেই লিডার আচমকা 1 সেকেন্ড আগে বলে দেয় যে একে ভোট করো, তখন আপনি ঝট করে জাজ করতে পারবেন না যে কেন, এবং আপনি তাকে ভোটটা করবেন। এবং এইভাবেই সেই কালো ছেলেটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও সেই কালো বর্ণের ছেলেটা প্ল্যানটা বুঝেই গিয়েছিল যে সেই আরেকটা টিম কি করার চেষ্টা করছে। যাই হোক, সেটা এখন ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে ক্রেইগ এবং জুলি নামক যে কাপলটা সেখানে ছিল, যারা নাকি বিবাহিত, একটু সবাইকে রিকোয়েস্ট করেছিল যে তার স্ত্রীকে যাতে কেউ হত্যা না করে, প্রয়োজন পড়লে তাকে হত্যা করে দেখ, যেটাতে একটা বড় সিম্প্যাথি তৈরি হয়েছে। কেউ চায় না সেখানে একটা কাপলকে হত্যা করতে, বিশেষ করে একজন স্বামীর সামনে তার স্ত্রীকে বা তার স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করতে। বাট সামহাও সেখানে উপস্থিত মানুষেরা বুঝতেই পেরে যায়। মানুষরা তখনই বুঝতে পারে যখন তাদের দুজনকে একটা নির্দিষ্ট সাইড চুজ করতে হতো। যেমনটা বললাম, সেখানে দুটো দল তৈরি হয়ে গিয়েছে। একদল যারা স্বেচ্ছায় মরতে চায় সেই বাচ্চা এবং অন্তঃসত্ত্বা মহিলাটাকে বাঁচানোর জন্য, এবং আর একদল যারা কোনোভাবে সার্ভাইভ করতে চায়। এখন রেক তো বলেছিল যে সে মরতে চায়, স্ত্রীকে বাঁচাতে চায়, তো সে তার স্ত্রীকে সে বাঁচানোর দলে পাঠিয়ে দিক এবং নিজে সে মরার দলে চলে আসুক। সে কি সেটা করবে? অবভিয়াসলি না, কারণ তারা তো স্বামী স্ত্রী না। সত্যটা অবশেষে ধরা পড়েই যায় এবং সবাই মিলে ক্রেককে হত্যা করে দেয়। তারপরে ভোটিং আবার টাই হয়, তবে এবার 2 জন না, এবার 4 জন, মার্সি, জোডি, লিজা এবং ক্রিস্টিনা, যারা প্রত্যেকে একসাথে মারা যায়। অবভিয়াসলি এখন লোকের সংখ্যা কমে এসেছে, অবশ্যই একজন মানুষ একাধিক ভোট পাবে। তারপরে কার্ট নামক মানুষটা নিজে থেকেই সরে যায় এই কম্পিটিশনটা আরো কমিয়ে দেওয়ার জন্য, যাতে বাচ্চাটা বা সে অন্তঃসত্ত্বা আরো বাঁচতে পারে। তবে সে কি জানতো যে এবার তো কম্পিটিশন আরো বেড়ে গেল। সেখানে দুটো দলে 3 জন করে রয়েছে এবং সেখানে উপস্থিত ছিল আরেকজন মানুষ যে কাউকে ভোটই করেনি এখনো পর্যন্ত। গল্পে এই মানুষটাকে আমরা প্রথম থেকে দেখে আসছি যে চুপচাপ রয়েছে, ডান দিকে বাদিকে তাকাচ্ছে, জাস্ট একটা কথা বলেনি এখনো পর্যন্ত। সে চুপচাপ রয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে ভোটই করেনি। এবং এরিক মনে করে যে সেই মানুষটা হয়তো এই কারণে সার্ভাইভ করেছে কারণ সে এই খেলাতে অংশ নেয়নি। এবং এরকম মানুষ আপনি আপনার আশেপাশে বহু দেখবেন, যেখানে কোনো ঝুটঝামেলা হলে মানুষ জড়িয়ে যায়, সেখানে একদল মানুষ আছে যারা কোথাও অংশ নেয় না। এই মানুষটা হচ্ছে সেটা। আর এই মানুষটার না ভোট করার কারণ নেই এতক্ষণ ধরে হিসাবে গোলমাল হয়েছে। মানে যখন থেকে তারা এই দুটো দল বানানো শুরু করেছে তখন থেকে হিসাবের গোলমাল হয়েছে, বেকায়দা টাই হয়ে যাচ্ছে। এরিক এটা জানতো, তবে কিউই নামক সেই ছেলেটা এটা নোটিস করেনি। এরিক এতক্ষণ ধরে নিজের কথার মাধ্যমে গল্পের শুরু থেকে একটা ইনফ্লুয়েন্স বজায় রেখেছে এবং এইভাবেই সে বাচ্চা এবং সে অন্তঃসত্ত্বা মেয়েটার সাহায্য নিয়ে সে কিউইকে এই খেলা থেকে বাদ দিয়ে দেয়।
টু বি অনেস্ট আমার প্রথমে মনে হয়েছিল যে সেই মানুষটা হয়তো কোনো এলিয়েন বা সেই হয়তো এই খেলাটা বানিয়েছে, সেই কারণে সে চুপচাপ হয়তো দাঁড়িয়ে খেলার মজা নিচ্ছে। তবে না, অ্যাকচুয়ালি সে জাস্ট আপনারা আমার মতনই সাধারণ মানুষ, যে সুযোগের কোনো সৎ বা অসৎ কোনো ব্যবহারই করেনি, জাস্ট চুপচাপ ছিল। অ্যালগি যখন তাকে জিজ্ঞেস করে যে তারা কি তাকে এখন ভোট দেবে, সেই মানুষটা তখনও কোনো উত্তর দেয় না, যেন তার মনে কোনো ভয়ও নেই। মানে সে মরলে মরবে, বাঁচলে বাঁচবে, সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে এবং অবভিয়াসলি প্রত্যেকে ভোট দিয়ে তাকে কিক আউট করে। আর এবার হবে আসল মজা। আছে মাত্র 3 জন, এরিক, ছোট বাচ্চাটা এবং সেই অন্তঃসত্ত্বা অ্যালিগ্রা। এরিক বলেছিল যে সে যদি শেষ অব্দি টেকে তাহলে সে নিজেকে ভলেন্টিয়ার করবে, অর্থাৎ সে আর অবশেষে কাউকে ভোট দেবে না। দেখি এবার সে নিজের কথা রাখে নাকি। এরিক জানায় যে সে আর ভোট করবে না, এখন তার ভাগ্য সে বাকি 2 জনের উপরে রয়েছে। তবে তার মৃত্যুর পরেও তো তাদের 2 জনের খেলা বাকি রয়েছে, সে ছোট বাচ্চাটা নাকি সেই অন্তঃসত্ত্বা মহিলা। ছোট বাচ্চাটার নাম হচ্ছে কেটি, যে নিজেকে ভলেন্টিয়ার করে। সে জানায় যে সে নিজের জীবন দেবে সেই পেটে থাকা ছোট বাচ্চাটার জন্য। এইভাবেই কাউন্টডাউন ধীরে ধীরে শুরু হয়। এরিক কেটিকে জানায় যে তারা 2 জন একসাথে সার্কেল থেকে বেরোবে, তারা 2 জন একসাথে মরবে, যাতে অ্যালিগ্রা অর্থাৎ সেই অন্তঃসত্ত্বা মহিলাটা বাঁচতে পারে। তবে কে জানতো যে এরিক নামক এই ছেলেটা একটা মাস্টার মাইন্ড। ছোট বাচ্চা মেয়েটাকে অর্থাৎ কেটিকে সে এমনভাবে ইনফ্লুয়েন্স করে যে সেই কেটি তার সেই সার্কেল থেকে বেরিয়ে যায়। তবে এরিক নিজে বেরোয় না, বরং সেই অন্তঃসত্ত্বা মহিলাটাকে চুপচাপ ভোট করে দেয়। ফলস্বরূপ কেটি মারা যায় তার জায়গা থেকে সরার জন্য এবং অ্যালিগ্রা মারা যায় এরিকের ভোটটা পেয়ে। তবে খেলা এখনো শেষ হয়নি। এরিক খুবই কনফিউজ। সে নিজে নিজেই প্রশ্ন করছে যে এটা কেন হচ্ছে, মোটপাট কথা তাকে কে এখানে এনেছে সেটা তো সে জানে না। তবে তাদের উদ্দেশ্যে বলতে থাকে যে সে তো সবকিছুই করেছে, সে বাঁচার জন্য লড়েছে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ তো সেটাই করতো, নিজের বাঁচার জন্যই তো তারা সবকিছুই তো করেছে, সেও তাই করেছে। তার তো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, তাহলে কেন এখানে সে রয়েছে, কেন এখানে আবারও সেই কাউন্টডাউন হচ্ছে, এখানে কি শেষ হয়নি? আর তখন সে লক্ষ্য করে যে সেই অন্তঃসত্ত্বা মহিলাটার পেটটা আচমকা জ্বলজ্বল করে ওঠে। আবারও টাই হয়েছে, এবার এরিক এবং সেই পেটে থাকা সেই বাচ্চাটা। হয়তো সেই কারণেই এতক্ষণ ধরে তাদের হিসাবের গোলমাল হচ্ছিল, কারণ সেই বাচ্চাটাকেও আরেকটা মানুষ হিসাবে কাউন্ট করা হচ্ছিল, কিন্তু তার কোনো ভোট হচ্ছিল না। হোয়াট এভার, সেই এরিক যে এতক্ষণ ধরে এত কিছু করেছে নিজের জীবনটা বাঁচানোর জন্য, এবারও তো সে সেটাই করবে। অবভিয়াসলি সে নিজেকেই আগে বাঁচাবে। এরিক তারপর সেই অদ্ভুত স্থানটা থেকে বাইরে বেরিয়েছে, সেই সার্কেল থেকে বাইরে বেরিয়েছে এবং চারপাশটা থেকে পুরো ফাঁকা। আকাশে অদ্ভুত কিছু স্পেসশিপ দেখতে পায় এবং যেটা সে ভেবেছিল সেটাই সত্যি। এলিয়েনরাই মানুষদের অ্যাডাপ্ট করেছে, তাদের উপরে এই এক্সপেরিমেন্টগুলো চালাচ্ছে। তবে কেন? সে মনে করেছিল যে তারা মানুষদের জানার চেষ্টা করছে, যে মানুষরা কিভাবে জাজ করে, কিভাবে চিন্তা করে। আমরা যখন কোনো মানুষকে হত্যা করছি মানে আমরা সেই মানুষটাকে বিচার করছি, তো মানুষদের বিচার করার ধরন ইত্যাদি জিনিসগুলো জানার প্রয়োজন। গল্পের শেষে এরিক বাইরে তার মতনই বেশ কিছু মানুষদের দেখে, যারা হয়তো সেই সার্কেলটাকে সার্ভাইভ করেছে। তারা প্রত্যেকে আকাশের দিকে, সেই বৃহৎ স্পেসশিপটার দিকে তাকিয়ে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আমরা এরিকের সেই কথাগুলো শুনতে পাই, সে খেলার জন্য সে যে কথাগুলো বলেছিল, কিভাবে মানুষদের ইনফ্লুয়েন্স করেছিল, কিভাবে সে মানুষদের নজর থেকেই সরে গেছে। ব্যাপারটা এইটাই যে যতক্ষণ আপনাকে কেউ লক্ষ্যই করবে না, ততক্ষণ আপনাকে কেউ জাজও করতে পারবে না। সে মানুষের নজরেই তেমন আসেনি, কারণ সে তেমন কোনো কাজই তো করেনি। দ্বিতীয়ত, সে মানুষদের সেই সার্কেলের ব্যাপারে বেসিক কিছু জ্ঞান দিয়েছে, যে সেখানে কি হচ্ছে, সেখানের ভোটিং সিস্টেম, লাস্ট অব্দি যে থাকবে সে বেরোতে পারবে। যে ইনফরমেশনগুলো সেই মানুষগুলো জানার প্রয়োজন ছিল যে সেখানে কি হচ্ছিল, সে মানুষদের মনে একটা ভ্যালু অ্যাড করেছে, যার ফলে তাকে হত্যা করার কথাটা কেউ ফার্স্ট প্লেসে চিন্তাই করতে পারেনি। ঠিক সেই চুপচাপ থাকা সেই মানুষটার মতো, যেমন সে কোনো কথাই বলেনি, সেই কারণে মানুষদের নজরেও আসেনি। আর এখানেই সার্কেল সিনেমাটা শেষ হয়। সেই এলিয়েনরা আসলো কোথা থেকে, এলিয়েনদের সাথে মানুষদের বিভৎস যুদ্ধ হচ্ছে, কিছু সাইফাই ভিএফএক্স আমরা দেখছি, এরকম কিছু না। বরং এখানে আমরা বেসিক হিউম্যান নেচার জানতে পারি, যে মানুষরা কি কি করে, মানুষরা কি কি করতে পারে। আমরা জাস্ট নিজেদেরই একটা চারিত্রিক বিবরণ পাই। অ্যান্ড দিস ইজ ইট। কেমন লেগেছে ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না।